करूं सजनी आए न बालम, का करूं सजनी आए न बालम, का करूं सजनी आए न बालम, का करूं सजनी आए न बालम, तरपत तरपत बीते मोरी, तरपत बीते मोरी, हुन बिना रतिया न बालम, का करूं सजनी आए न बालम, आए न आए न बालम, का करूं सजनी आए न बालम। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির একেবারে স্বনামধন্য লাতখোর দালাল, আমাদের বোতল রানীর বোতলেশ্বরী, যে এখন বর্তমানে আরেকটা ট্যাগলাইন সংযোজন করেছে তার মানে নামের পেছনে, আমি প্রফেশনাল সিঙ্গার নই। কিছু মানুষ যেচে পড়ে লাথি ঝাঁটা খেতে ভালোবাসে, কিছু মানুষ ভালোবাসে মানে আমি বিশাল কিছু হনু, আমি বিশাল কিছু পারি, আমি বিশাল কিছু করি, আমি বিশাল কিছু ছিঁড়ি, এরকম একটা ভাব যাদের মধ্যে রয়েছে। তো কালকে আমাদের ওয়াইটিতে যেই শিল্পীদিকে এইরম করে তুড়ি দিয়ে আরে চ্যালেঞ্জ করছি, এই গানটা গেয়ে দেখা চ্যালেঞ্জ করছি, কালকে শিল্পীদি একেবারে উচিত জবাব এর আগে দেবশ্রী দিয়েছে, কালকে শিল্পীদি একদম জম্পেশ করে জুতিয়ে দিয়েছে। এবং কালকে শিল্পীদি দুটো গান করেছে, একটা হচ্ছে ভ্রমর কয়ো গিয়া, ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের নলে, অঙ্গ যাহে জ্বলিয়ারে ভ্রমর কয়ো গিয়া, ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের নলে, অঙ্গ যাহে জ্বলিয়ারে ভ্রমর কয়ো গিয়া। তো এই গানটা করেছে, আর একটা রবীন্দ্রসঙ্গীত করেছে। তো রবীন্দ্রসঙ্গীত আমি করে দেখেছি, যতবার করেছি আমি লাইভে, ইভেন লাইভে আমি রবীন্দ্রসঙ্গীত করেছি, আমাকে কপিরাইট দিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে শিল্পীদেরও শুনলাম পরবর্তীকালে, মানে দীপ্তিদির কমেন্ট বক্সে দেখলাম যে প্রথম গানটায় বোধহয় কপিরাইট দিয়েছে, মিউট করে দিয়েছে, সেকেন্ড গানটা সে শুনেছে ভ্রমর কয়ো গিয়া। যদিও আমার শিল্পীদের গানটা ভীষণ 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 ভালো লেগেছে এবং মানে টোনাল কোয়ালিটি ভীষণই ভালো, হাই স্পিচেও যথেষ্ট মানে
ভালো সাবলীলভাবে গাইতে পারে। তবে কালকে যে ভ্রমর করে গিয়া গানটা একটু স্পিচ প্রবলেম হয়েছে, আমার মনে হয়েছে আর একটু স্কেলটা নামিয়ে গাইলে প্রপার লাগতো শুনতে। তো যাই হোক, কালকে একেবারে আচ্ছা মতন শিল্পীদের জুতিয়ে দিয়েছে। শিল্পীদের জুতানোর পরে একটা শর্ট ভিডিও করে একটা বাংলা গান গেয়ে তাকে বলতে হয়েছে, হ্যাঁ আমি প্রফেশনাল, আই অ্যাম নট প্রফেশনাল সিঙ্গার। এই কথাটা বলে নিজের গায়ে, নিজের গালে নিজেই জুতোর বাড়ি মেরে নিজেই পুরো একেবারে চুনকালি লেপে দাঁড়িয়ে পড়েছে। তো এই যে ঔদ্ধত্য, এই যে অহংকার, বিশ্বাস করবে না, আমার গুরুজির সঙ্গে একটা অনুষ্ঠানে আমি গেছিলাম। তো সেখানে মানে ওই যেখানে আর কি ওই মানে আর কি গ্রিন রুম যেটা বলে আর কি, শিল্পীরা পেছনে যেখানে একটুখানি একটা বড় ওই তোমার কি বলে এই দক্ষিণেশ্বরের আগে একটা আছে না কি মঠ, ওঙ্কারনাথ মঠ মনে হয় যদ্দূর, সেখানে একটা ক্লাসিক্যাল প্রোগ্রামের সারা রাত্রি প্রোগ্রাম ছিল, 2 দিন না 3 দিন ব্যাপী প্রোগ্রাম ছিল, সারা রাত প্রোগ্রাম। তো সেখানে যন্ত্র সঙ্গীত শিল্পী থেকে শুরু করে তাবর তাবর সব ক্লাসিক্যাল শিল্পীরা ছিলেন, যেখানে অজয় চক্রবর্তী, পণ্ডিত অরুণ ভাদুরী, আরও অনেক মানে শিল্পীরা ছিলেন আর কি। তো সেখানে আমাদের গুরুজি অরুণ ভাদুরী এবং ওর নাম কি বলে অজয় চক্রবর্তী দুজন বসে আছেন, এবং আমার গুরুজি যিনি পণ্ডিত অশোক ঘোষ তিনি বসে আছেন, আমি বসে আছি, তার ওয়াইফ বসে আছে। তো এবং আমাদের সঙ্গে যে তবলা সঙ্গত করবে তিনি বসে আছে। তো সেখানে একটা আড্ডা মতন আর কি, চা কফি খাওয়া টাওয়া হচ্ছে, তার সঙ্গে একটু স্টেজে প্রোগ্রাম করা হবে, তার আগে একটুখানি মুখরাটা একটুখানি রেয়াজ করে নেওয়া হচ্ছে। তো সেইখানে আমি তাদের ওই গুরুজির দৌলতে তাদের সান্নিধ্যে যখন বসেছিলাম তখন দেখেছি যে এই সব মানুষগুলো যখন কোনো আলোচনায় বসে, কোনো কি বলবো একটা গানের আড্ডাতে বসে, অহংকার কী জিনিস আপনারা দেখলে লজ্জা পাবেন। যারা অহংকার করে যে আমি এই জানি, আমি ওই জানি, এটা করে দেখা, ওটা দেখিয়ে দেখা, এই যে জিনিসটা না, লজ্জা পাবেন। তো অবদের গোবদে আনন্দ একটা কথা আছে, মূর্খের অবদে গোবদে আনন্দ। তো এ মূর্খ তো এর ওই মোল্লাদ্দর মসজিদ অবধি এর গণ্ডিটা যেইটুকুর মধ্যে সীমাবদ্ধ, সেই জায়গায় দাঁড়িয়ে এ ওই হাতে গোনা কিছু ভিউয়ার্স আছে তাদের দৌলতে, তাদের উস্কানিতে নিজেকে বিশাল কিছু মনে করে নিয়েছে। সেই বিশাল কিছু মনে করে নিয়ে ও আনন্দ বোধ করে এবং সবাইকে মূর্খ ভাবে। তো কালকে শিল্পীদের জুতিয়ে দিয়েছে। তো আজকে তার জন্য কি করতে হচ্ছে, আজকে তাকে বলতে বসতে হয়েছে যে আমি প্রফেশনাল সিঙ্গার নই। আচ্ছা প্রফেশনাল সিঙ্গার আমরা কাকে বলি? যে টাকার বিনিময়ে রীতিমতন এটা তার প্রফেশন হিসাবে বেছে নিয়ে যারা গান বাজনা করে তাদেরকে আমরা প্রফেশনাল সিঙ্গার বলি। তাহলে আমরা এখানে যারা মানে এমনি সমালোচনা করতে করতে গান বাজনাটা শিখেছিলাম তারা কেউ কিন্তু প্রফেশনাল সিঙ্গার নই, তাই না? গানের সঙ্গে বহু দূর দূর তাক যোগাযোগ এখন আর বর্তমানে নেই। আমার তো প্রায় 15-16 বছর হয়ে গেছে গান বাজনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। ওপরে হারমোনিয়ামটা পড়ে পড়ে ধুলোও হয়ে যায়, মাঝে মাঝে গিয়ে একটু পরিষ্কার করে দিয়ে আসি। হ্যাঁ, তো সেখানে এটা নিয়ে কালকে একটা নিজেই করেছে। এইবার ও নাড়ুকে নিয়ে তারপরে পড়েছে কিনা, তার আগে আমাদের ম্যান্ডু রানী একটা লাইভ করেছে যেখানে কেউ গিয়ে হয়তো এই দিদিদের কথা বলেছে এবং ম্যান্ডু রানী সেখানে এই বোতলের নাম নিয়ে বলেছে কে সুদেবী বা সুদিদিটা আবার কে, সে বুঝতে পারেনি। হ্যাঁ, এবং যেটা শোনার পরে আমাদের এই বোতলের বুকে প্রচণ্ড 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 ব্যথা পেয়েছে আমাদের এই বোতল। এবং সেইখানে দাঁড়িয়ে বোতল বলতে বসেছে যে এ আবার মানে এই যে আমরা পেরেছি, ম্যান্ডু পেরেছে, যে সম্পর্ক অন ক্যামেরায় নয় অফ ক্যামেরায় যারা বলেছিল যে আমি এই ম্যান্ডুর সঙ্গে যোগাযোগ করেছিলাম কিসের জন্য না, আমার চ্যানেলের গ্রো করার জন্য, ওর থোবড়াটা দেখিয়ে দেখিয়ে আমার চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। এবার
ক্যামেরার পেছনে যে সম্পর্ক হয়, সম্পর্ক ভালো থাকে এবং সেই সম্পর্কের বন্ডিং যে সেই লেভেলের হয়, সেটা আমরা এদেরকে প্রমাণ করব। সেই কারণের জন্যই ম্যান্ডু কিন্তু সামনাসামনি কিচ্ছু দেখায়নি, কিচ্ছু আনেনি, কিচ্ছু বলেনি। তো সেটা হচ্ছে, সেইটা ও বলতে বসলো যে ওর ভালোবাসাটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। ও ম্যান্ডুকে কোনো চ্যানেলের জন্য, ও কিন্তু ম্যান্ডুর সঙ্গে নেই, ম্যান্ডুকে ভালোবাসছে না, ও শুধু ম্যান্ডুকে ভালোবাসে বলেই ভালোবাসছে। এবার চলে আসলো মারুর কাছে। কি না, মারু, তার বর মারু এবং মারুর মা জুতোর বাড়ি মেরেছে। দেখুন ওকে যে আমি এই যে লাতখোর জুতোখোর বলি, কেন বলি আপনারা বুঝতে পারছেন? প্রত্যেক সময় এক একটা করে ব্লগারকে ধরে, তার পায়ের তলা চেটে তাকে একদম গ্যাস খাইয়ে ওপরে তুলে দেয়। তারপরে সেই ব্লগারের কাছে পেছনে 4টে ক্যাত লাথি যখন খেয়ে মুখ থুবড়ে পড়ে 180 ডিগ্রি ঘুরে গিয়ে তাকে নিয়ে একদম নেগেটিভ ভিডিও করে তাকে উলঙ্গ করতে বসে যায়। এটা হচ্ছে এর মানে স্পেশালিটি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ম্যান্ডুকে বলছে, মানে মারুকে বলছে যে মারু, আর মারুর মা কি করেছে, ওকে জুতোর বাড়ি মেরেছে। কি করে জুতোর বাড়ি মেরেছে? না, মারু জুতোর বাড়িটা মেরেছে এই করে যে মারুকে ও যখন কথা বলতো বহুবার, মারুর মায়ের সঙ্গে কথোপকথন নেই, যোগাযোগ নেই। মারু এবং তার সঙ্গে মারুর মা দুজনেই ওকে বলেছে, কিন্তু যতবার ও বারবার এদেরকে বুঝিয়েছে, আরে মিল করে নাও, মা মেয়ে তো, কথা বলো, এই করো ওই করো, বুঝিয়েছে, তারা ওর কথা শোনেনি। কিন্তু বর্তমানে ও বুঝতে পারছে মারু এবং মারুর মা ওকে পুরো দমে ঠকিয়েছে, ওর সরলতার বলাৎকার করেছে, ওর সরলতাকে খান খান করে ছিঁড়ে বিড়ে ওয়াইটির মাঝখানে একেবারে নির্বস্ত্র করে ছেড়ে দিয়েছে। এতটা সরলতা ওর, সেই সরলতাকে এইভাবে হ্যাঁ একেবারে মানে কি বলবো, মানে ধ্বংস করে দিয়েছে ওর সরলতাকে। যেই সরলতায় ও বুঝতেই পারেনি মার মেয়ের মধ্যে সম্পর্ক আছে, অথচ ওকে বলছে না, ওকে মিথ্যা কথা বলছে। দেখুন, আমরা প্রত্যেকটা ক্রিয়েটার, সমালোচক যারা এই ব্যাপারটা নিয়ে সমালোচনা করেছি, প্রত্যেকে বলেছি যে মারু এবং মারুর মায়ের মধ্যে যোগাযোগ আছে। এটা যোগাযোগ নেই, এটা হতেই পারে না। কারণ মারু হচ্ছে তার বাবা মার একটি মাত্র সন্তান, তার মা একজন আশা কর্মী এবং তার একমাত্র সন্তান সম্ভবা। সেই অবস্থায় মা মেয়ের সঙ্গে যোগাযোগ করবে না বা মেয়ে মায়ের সঙ্গে যোগাযোগ করবে না, এটা হতেই পারে না। এবং সেইখানে দাঁড়িয়ে আমরা বহু মানে সমালোচকরাও কিন্তু বহু প্রমাণ, যে মধু আন্টি ওই বাড়িতে গেছে তার প্রমাণ কিন্তু বারবার তুলে ধরেছে। আজকে আমরা সবাই জানি যে মারু মিথ্যা কথা বলছে। এই জায়গায় মারু মিথ্যা কথা বলছে কারণ ওরা দুটো ভিন্ন ধর্মে বিয়ে করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মারুর ভিউয়ার্স এবং ওইদিকে হচ্ছে ওর নাম কি বলে, মারুর শ্বশুর বাড়ির লোক নয়, মারুর বাপের বাড়ির লোক, বাপের বাড়ির লোকের মধ্যে মা এবং বাবা, মারুর এই ব্যাপারটা মেনে নিয়েছে। কিন্তু মারুর যে ঠাকুমা দিদিমা, মানে ঠাকুমা দাদু রয়েছে, তারা কিন্তু যেহেতু সে একটা অন্য ধর্মের ছেলেকে বিয়ে করেছে, তারা কিন্তু এই ব্যাপারটা মেনে নেয়নি, যেটার জন্য ওদের ফ্যামিলিতে একটা প্রবলেম হচ্ছে। এবং মারুর মা সেই জন্য যতবারই মেয়ের কাছে আসছে সেটা কিন্তু গোপন রাখছেন, যেটা কিন্তু আমরা সবাই বুঝতে পেরেছি। কিন্তু আমাদের বোতল তো সরল, বোতল ইনোসেন্ট একদম, বোতল জটিলতা কুটিলতা কিচ্ছু বোঝে না, কারণ ও ট্রান্সপারেন্ট ক্যারেক্টার, একদম ট্রান্সপারেন্ট ক্যারেক্টার। ও এইসব অটিলতা জটিলতা কুটিলতা কিচ্ছু বোঝে না, ও স্বচ্ছতা বজায় রাখে, স্বচ্ছতা বোঝে। সেই কারণে মারু আর মারুর মা যে ওকে বলেছে আমাদের মা মেয়ের মধ্যে সম্পর্ক নেই, এটা ও বিশ্বাস করেছে। কিন্তু আজকে মনে হচ্ছে সত্যিই তো মারু আর মারুর মা এটা মিথ্যা কথা বলেছে, এটা হতেই পারে না। আজকে ওর মনে হচ্ছে, কিন্তু কেন বলেনি আজকে ও বলছে আমাকে ওরা কি করেছে, ঠকিয়েছে। এতদিন কি বলেছে এইটুকু জানি, মারুর মা যদি মারুর কাছে যায়, কাউকে বলুক না বলুক, আমাকে কিন্তু বলবেই। কেন
ওর সঙ্গে সেই সখ্যতা বজায় রেখেছে। আচ্ছা বলুন তো, যে মহিলা তার একমাত্র সন্তানকে, হ্যাঁ, যে মা দেখতে পাচ্ছে তার একমাত্র সন্তানকে ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় এসে নগ্ন করা হচ্ছে যে তার মেয়ে হচ্ছে চোর, ক্লিপ চোর, ব্যাগ চোর, বালিশের ওষার চোর, তার মেয়ে চিটিংবাজ, পয়সা লোকের কাছ থেকে ধার নিয়ে ধার শোধ করে না, লোকের কাছ থেকে ছল চাতুরি করে টাকা চায়, তার শ্বশুরবাড়ি হচ্ছে গরুর খাটাল, তার শাশুড়ি মা ভিখারির বাচ্চা, সেই জন্য তাকে একটা সোনার আয়স্ত পর্যন্ত গিফট করতে পারে না, জুতো গিফট করে, হ্যাঁ, যারা হারাবাতে ঘর থেকে উঠে এসছে ভালো মন্দ খেতে পারে না, এই সব শোনার পরে কোনো মা তার মেয়েকে এইভাবে নগ্ন করে যে ওয়াইটির মার্কেটে বিক্রি করছে তার সঙ্গে সম্পর্ক রাখবে? আর রাখলেও তাকে সত্যিটা বলবে? ওরা রেখেছে জাস্ট ও যে ভেতরের খবর কি কি নিতে চাইছে সেটার জন্য, জাস্ট ওপরের সঙ্গে ভালো ব্যবহার করে গেছে, এবং ভেতরে ভেতরে মা আর মেয়ে যে যোগাযোগ রেখেছে সেটা গোপন করেছে। কারণ ওনারা জানতো যে এর আগে যত ক্যামেরার পেছনের ঘটনা ঘটেছে প্রত্যেকটা জিনিসকে মারু, ওর নাম কি বলে, দীঘায় গিয়ে লাল জল খেয়েছে, মারু লাল জলের বোতল কিনে নিয়ে এসছে, সেই লাল জলের বোতলে মারুর বাড়িতে রীতিমতো লাল জল খাওয়ার চল রয়েছে, মারু লাল জল খেতে অভ্যস্ত, তাকে জোর করে লাল জল খাওয়ানো হয়নি। এই যে কথাগুলো ক্যামেরার বাইরের কথা প্রত্যেকটা কন্টেন্ট করে খেয়েছে, সেখানে কোনো মা এবং মেয়ে যারা এখন বর্তমানে মা মেয়ের যোগাযোগটা আছে সেটা সোশ্যাল মিডিয়া থেকে লুকিয়ে রাখতে চাইছে, তারা কখনোই চাইবে যে সেটা সোশ্যাল মিডিয়ায় আসুক, সেই কারণের জন্যই তারা বলেনি। কারণ ও জানে ভালো করে ওরা যখনই এটা সামনে বলবে সবার আগে এই দালাল সেটাকে কন্টেন্ট করে বেচে খাবে যে মারু আর মারুর মায়ের সঙ্গে যোগাযোগ রয়েছে। কারণ এর আগে কনফারেন্স কলে যে কথা হয়েছিল মারুর মায়ের সঙ্গে সেটা কিন্তু ও বহু আগেই কন্টেন্ট করে বেচে দিয়েছে, সেই কারণের জন্যই এবার তারা বলেনি। এবার মারুর ভিডিওতে ও দেখেছে যে মারুর ভাজাভুজি খেতে ইচ্ছা করছে, যদিও আমি বলবো এই সময় মারুর এই যে খাদ্য যে খাওয়ার যে আর কি যেটা হচ্ছে সেটা একদমই ঠিকঠাক না। কারণ এই যে এই সময় আশি বাসি খাওয়া, পান্তা ভাত খাওয়া, তারপর পান্তা ভাতটা অনেক সময় কি বলো তো পেট অনেকে ঠান্ডা রাখার জন্য পান্তা ভাত খায়, সেটাতে খুব একটা ক্ষতি হয় না যদি তুমি সেরকমভাবে একেবারে তেঁতুল, শুকনো লঙ্কা, পেঁয়াজ টেয়াজ এইসব দিয়ে মেখে না খাও, তাহলে সেখানে অতটা সমস্যা হয় না। কিন্তু এই যে লুচি, পরোটা, এগুলো ভেজে বেশি করে ভেজে রেখে পরের দিন বাসি খাওয়া, এই সময়টা এটা কিন্তু একেবারেই মানে উচিত নয় আমি মনে করি। কারণ এই সময় কিন্তু গ্যাস অম্বলের প্রবলেম ভীষণ হয়, ডাইজেস্টের প্রবলেম প্রচণ্ড পরিমাণে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে বমি হচ্ছে না বলে যে আমি সব কিছুই খাবো এটা কিন্তু নয়, হ্যাঁ, অনেক কিছু নিয়ম টিয়ম মেনে এই সময় খাওয়াটা উচিত, কারণ বমি হলে বাচ্চার জন্য সেটা ক্ষতি, হ্যাঁ, সেই কারণের জন্য। তো সেখানে কি হলো, মারুর বরকে অফিস থেকে কাজের থেকে ফেরার পরে মারুর বর এসে কি করেছে, ইসে মেখেছে, ময়দা মাখছে। তো ও বলছে আমি আমার বরকে এইরকম খাটাতে পারবো না, এ যেরকম বর সারা দিন দোকানে পরিশ্রম করে আসার পরে, আচ্ছা এই কয়দিন আগে আপনারা শুনছিলেন না যে মারুর বর দোকানে যায়, জাস্ট গিয়ে বসে থাকে, কিচ্ছু করে না, কারণ দোকানে কোনো বিক্রি বাট্টা নাই, হ্যাঁ, সেখানে যায় গিয়ে বসে থাকে চলে আসে, কিছু করে না। আজকে বলছে মারুর বর কি করে, দোকানে গিয়ে পরিশ্রম করে, তারপরে সেখান থেকে দোকানে গিয়ে পরিশ্রম করার পরে মারুর বাড়িতে আসার পরে বরকে দিয়ে যেইভাবে খাটাচ্ছে ও খাটাতে পারে না। আচ্ছা বলুন এ কোন দিক দিয়ে কথা বলে? যে মহিলা সপ্তাহে একদিন সারা সপ্তাহের জামা কাপড় বিছনার চাদর সমস্ত জমা করে রাখে, কি না কবে বরের সপ্তাহে একদিন ছুটি থাকবে সেদিন বর গরম জল করবে গ্যাসে, গরম জল দিয়ে জামা কাপড় নিজে ভেজাবে, তারপরে জামা কাপড় কাচবে, তারপরে তাকে দিয়ে ঘরের বাড়ির ঝুল ঝাড়ানো থেকে শুরু করে যাবতীয় কাজটা করাবে। তাহলে সে কি করে বলে যে তার বরকে সে কোনো রকম কাজ করায় না? এক তো মারু আজকে যেই পজিশনে রয়েছে ও সেই পজিশনে নেই, তাছাড়াও সেই পজিশনে না থাকা অবস্থাতেও ওর বর যে পরিমাণে প্রত্যেকটা নোংরামিতে ওর সাথ দেয়, সেখানে ও কি অন্য কারো বরের দিকে আঙুল তুলতে পারে? আজকে
মারিয়ার মানে ডাক্তার বেড রেস্ট বলেছে, কিন্তু মারিয়া লাইভ করছে, মারিয়া ভিডিও করছে, মারিয়া রিলস করছে। দেখো পিসিওডির প্রবলেম থাকলে বা অনেক মায়েদের অনেক রকম প্রবলেম, মানে আমার যেরকম প্রেগনেন্সির প্রথমে মানে সেমন কি মানে প্রবলেম কিছু ছিল না, কিন্তু ডাক্তার আল্ট্রাসোনোগ্রাফি করে সেকেন্ড রিপোর্ট যখন এসেছিলো তখন বলছে যে মানে জল কম আছে বলে বেড রেস্ট দিয়েছিল আমাকে, 3 মাস বেড রেস্ট দিয়েছিল, যদিও আমার বেড রেস্ট নেওয়ার মতন পরিস্থিতি ছিল না এবং আমি নিতেও পারিনি, কারণ আমার ঘরে একার সংসার, আমাকে কাজ করতে হয়। হ্যাঁ, তো সেখানে আমি বেড রেস্ট নিতে পারিনি, কিন্তু শেষের দিকে ডাক্তার খুব বকাবকি করেছে যে বেড রেস্ট না নিলে যদি রিপোর্ট খারাপ আসে তখন কিন্তু আমাকে ইসে করবেন না, তারপরে সে প্রচুর পরিমাণে আমাকে জল খেতে হতো। এবার দেখুন পিসিওডির প্রবলেম যাদের থাকে তাদের কিন্তু ডাক্তাররা অনেক সময় অনেক রকম রেস্ট্রিকশন দেয়। এবার মারুর কি প্রবলেম আছে না প্রবলেম আছে আমরা জানি না, সেইখানে ডাক্তার ওকে প্রথমের দিকে রেস্ট্রিকশন দিতেই পারে। সেই জায়গায় যদি তার স্বামী আজকে বউ প্রেগনেন্ট বলে কাজ করে দেয়, তাতে এত আপত্তি জানানোর কোনো কারণ নেই, তো কোনো কারণ নেই। সেখানে মারুর বরকে কি করে পিঞ্চ করলো যে না ও তো ইনকাম করতে পারে না, তাই গতরে খাটিয়ে পুষিয়ে দেয়। তাহলে এটা তো তোর ঘরের পোষ্য পাঠার ক্ষেত্রেও প্রযোজ্য, তাই না? যে তোর ঘরের পোষ্য পাঠা ইনকাম করতে পারে না, তার পয়সায় জল গরম হয় না, তার জন্য তোর এখানে লুল্লুরিবাজি ওখানে লুল্লুরিবাজি, এই পরপুরুষের সঙ্গে বৌদিবাজের সঙ্গে ঘন্টার পর ঘন্টা তাকে চ্যাট করা, তাকে কিস করা, তাকে লিসেন টু মি ভেরি কেয়ারফুলি বলে ডার্লিং আঁখো সে আঁখো চার কালনেও এইসব করে বেড়ানোর পরেও তোর বরকে তোকে মাথায় তুলে নাচতে হয়। এবং শুধু তাই নয়, তোর পয়সায় এসির হাওয়া খাবে বলে তোর নোংরামিকে তাকে সমর্থন করতে হয়। বাড়িতে এসে বাইরে 12 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও বাড়িতে এসে হ্যাঁ তার পয়সায় জল গরম হয় না বলে তাকে তোর কি করে মন জুগিয়ে তাকে কি করতে হয়, কাজ করতে হয় রীতিমতন বাজার হাট থেকে শুরু করে তাকে যাবতীয় করতে হয়। তাহলে তোর বর কাজ করে না, এটা কি করে বলিস? হ্যাঁ, তোর বরকে দিয়ে তুই রান্নাটা করাতে পারিস না, কারণ তোর বর রান্না জানে না। কিন্তু পম্পম গ্রামের ছেলে এবং পম্পম রীতিমতন কাজকর্ম জানা একটা ছেলে, সব রকমের কাজ জানে। আমি দেখলাম তোর ইলেকট্রিকের কাজ, ও গ্যাস ধরানো, ও রান্না করা, যাবতীয় ঘরের কাজ বাইরের কাজ কিন্তু ছেলেটা মোটামুটি জানে, যে ছেলেটা কর্মঠ। সেই জায়গায় দাঁড়িয়ে ওর যখন বউকে বেড রেস্ট দিয়েছে, ওর মনে হয়েছে যে ও ওর বউকে প্যাম্পার করবে, ওর বউয়ের টেক কেয়ার করবে, সেই জায়গায় বউকে দিয়ে রান্না করাবে না। তাতে যদি তাদের সমস্যা না থাকে তাহলে তোরা তো মাথা ব্যথার কারণ নেই, কারণ যেখানে তুইও তোর বরটাকে সপ্তাহে একদিন ছুটি থাকার পরেও গরুর মতন খাটাস, হ্যাঁ, তার মুখে এইসব কথা তো মানাই না, তাই না? সেখানে তুই বললি যে এইরকম। এবার তারপরে তুই কি করছিস, তারপরে আবার তুই চলে আসছিস সীমাদির কাছে, কিনা সীমাদিকে হুমকি চমকি ধমকি দিচ্ছিস। সীমাদি একসময় তার এই যে পতিতালয়ের ব্যাপারটা, তার জন্ম বৃত্তান্ত, তার পতিতালয়ে ফেলে যাওয়ার বৃত্তান্ত, এইসব করে কি করেছে, ইনকাম করার জন্য, মানে ওর নাম কি বলে, এগুলোকে নিয়ে এগুলো রটিয়ে ভাইরাল হতে চেয়েছে। তো সেইটা যদি সীমাদি করে থাকে তার চ্যানেলকে ভাইরাল করার জন্য, হ্যাঁ, তারপরে তার পরকিয়া ডেসপারেটলি বুক বাজিয়ে সে পরকিয়া করেছে, সেটা স্বীকার করে সে হাইলাইট হতে চেয়েছে, সে তার চ্যানেলটাকে মানে আর কি ট্রেন্ডিংয়ে রাখতে চেয়েছে। সেটা যদি সীমাদি করে থাকে, হ্যাঁ, সেটা তো তুইও করেছিস। 12 বছরের সংসার জীবনে স্বামী তোকে ছি ডট বলেছে বলে আত্মসম্মানের দোহাই দিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেছিস। টুকটাক ফুকফাকের নাম করে 12 বছরের সংসার জীবনে স্বামী নিয়ে ফ্ল্যাটে ওঠার পরেও লোককে বলেছিস স্বামী ছেড়ে দিচ্ছি, দরকার হলে ডিভোর্স দিয়ে দেবো, ডিভোর্স শুধু এমনি দেবো না, তার জন্য আমাকে খোরপোশ দিতে হবে। এই ধরনের নছল্লাবাজি করার পরে সিঁদুর তুলে দিয়েছিস, একটা সধবা মানুষ হয়ে সিঁদুর তুলে দিয়েছিস, তারপরে 1 সপ্তাহ পরে গিয়ে আবার স্বামীরাতে সিঁদুর পরে চুমাচাটি করে ফুলসজ্জার একেবারে সজ্জাটা শুধু দেখানো বাকি রেখেছিস। তাহলে তুইও তো নোংরামি কম করিসনি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সীমাদির দিকে তুই কি আঙুল তুলতে পারিস? এবং সীমাদি বলেছে যতদিন তোর সঙ্গে সম্পর্ক থাকবে ততদিন ম্যান্ডি স্যান্ডির পুরনো কথা নিয়ে এইভাবেই চর্চা হবে, সেটা বলেছে। তাতে তুই কি বলেছিস, সেটা সীমাদিকে বলেছিস যে এইসব পুরনো কথা তোলার জন্য সীমাদির নামেও কেস হতে পারে। মানে আমি শুধু ভাবি, যার নিজের পাছায়
চারটে পাঁচটা হুড়কো ঢুকিয়ে যে দাঁড়িয়ে রয়েছে, সে মহিলা মানে কন্টিনিউয়াসলি কখনো সঞ্জয় দাকে, কখনো সীমাদিকে, কখনো অন্যান্য ক্রিয়েটারদেরকে ও কি করছে, হুমকি চমকি ধমকি দিচ্ছে। বারবার রোজ এসে ওকে বলতে হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ। বলছে তুই এত চাপ কেন নিচ্ছিস, কেন এত চাপ নিচ্ছিস? আজকে কারো নামে যদি কেস হয়, যে কেস করবে সে বুঝবে, যার নামে কেস করবে সে বুঝবে, এবং যদি কেস হয় পরবর্তীকালে আমরা জানতে পারলে তাদের ভিউয়ার্সরা বুঝবে। তোর মাথা ব্যথা করার কোনো কারণ নেই। নিশ্চয়ই তুই তাদের বেল করাতে যাবি না, বা তুই তাদের উপকার করাতে যাবি না, বরং তাদের আরও গর্তে ফেলার ধান্দা খোঁজা ছাড়া তোর দ্বারা কোনো মানে ভালো কিছু হবে না। কারণ আমরা এর আগেও দেখেছি, সীমাদির নামে যখন কেস করার কথা চলছিল তুই অগ্রণী ভূমিকা নিয়েছিলিস, সঞ্জয় দার নামে যখন কেস করার কথা বলা হচ্ছিল তুই অগ্রণী ভূমিকা নিয়েছিস, এবং যেই ম্যাডামের কাছে তুই লাথি খেয়ে মুখ থুবড়ে গিয়ে পড়েছিস, সেই ম্যাডামের পর্যন্ত লাইভে গিয়ে তুই মানে চুলকে এসছিস যাতে সীমাদির নামে স্টেপ নেওয়া হয়, যাতে সঞ্জয় দার নামে স্টেপ নেওয়া হয়। তুই এত বড় বদা বেটি, তুই এত বড় বদা বেটি, তুই কারো ভালো করতে পারিস না, কারো ভালো চাস না। তোর দ্বারা মানুষের ক্ষতি ছাড়া কোনো সময় কোনো ভালো কিছু হয় না। যতক্ষণ তুই কাউকে ব্যবহার করতে পারিস ততক্ষণ উপস্য একটা গিরগিটির মতন রং মুখের ওপরে চড়িয়ে রেখে তার ভালো কথা বলিস, তার পক্ষে কথা বলিস। যখনই তাকে ইউজ করা হয়ে যায়, তার কাছ থেকে তোর স্বার্থ লোটা হয়ে যায়, তার পেছনে ছুরি ভুগতে তুই একবারও দ্বিধা করিস না। তুই এতটাই বজ্জাত, এতটাই নচ্ছার একটা মেয়ে ছেলে, বুঝতে পেরেছিস? সেই জায়গায় দাঁড়িয়ে তোকে সীমাদিকে নিয়ে চিন্তা করতে হবে না। সীমাদির যদি পেছনে হুড়কো ঢোকে, সঞ্জয় দার যদি পেছনে হুড়কো ঢোকে, তাহলে তারা যথেষ্ট তাদের সেই ক্যাপাবিলিটি রয়েছে যে সেখান থেকে তারা কিভাবে বেরিয়ে আসবে। তোর পেছনে যে হুড়কোগুলো ঢুকে আছে, যার জন্য দিল্লিতে তোকে টাকা খরচা করতে হচ্ছে, সেগুলো নিয়ে তুই চিন্তা কর, সেগুলো নিয়ে চিন্তা কর। নতুন করে কোনো আবার হুড়কো তোর পেছনে এই অন্যের ক্ষতি চাইতে চাইতে ঢুকে না যায়, সেটার চিন্তা কর। বুঝতে পেরেছিস? তো যাই হোক বন্ধুরা, এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যখন প্রকাশ্যে রূপ বেরিয়ে আসে তখন এই রকম অহংকার মানুষকে তখন এসে বলতে হয় আই অ্যাম নট এ প্রফেশনাল সিঙ্গার। বুঝতে পেরেছিস? জাস্ট হাস্যকর, তোর এই কথাগুলো না জাস্ট হাস্যকর।